সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আজকে আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি। আমি পরিচয় করিয়ে দিতে চাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য এবং অনূর্ধ্ব 15 ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে। পরিচয় করিয়ে দিয়েছে আমাদের দুই অতিথির সঙ্গে। মঞ্জুরুল করিম এবং আনিসুর রহমান আছেন আমাদের সঙ্গে। ফুটবল নিয়ে কথা হবে। বুঝতেই পারছেন আগামীর তারকারা কেমন। বাংলাদেশের ফুটবলে নানা ধরনের ব্যস্ততা এই মুহূর্তে চলছে, আপনারা জানেন। জাতীয় দল তৈরি হচ্ছে, নতুন কোচের জন্য অপেক্ষা, এবং সান মারিনোর সঙ্গে ইউরোপে যে খেলবে বাংলাদেশ। নারী দল ইতিমধ্যেই আছে থাইল্যান্ডে নারী সাফ চ্যাম্পিয়নশিপের হ্যাট্রিক শিরোপা অক্ষুণ্ণ রাখার জন্য। আজ থেকে ঢাকায় কিন্তু শুরু হচ্ছে ফুটসাল লিগ। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই লিগ চালু করছে, অনেকটা নিভৃতেই যদিও শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। আমরা সব বিষয়ে কথা বলবো, তবে আপনারাও চাইলে অংশ নিতে পারবেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। মঞ্জুরুল করিম, আপনি কয়েকদিন আগে আন্ডার 15 লিগটা শেষ করেছেন। ন্যাশন ওয়াইড একটা বড় টুর্নামেন্ট ছিল, এবং সেই টুর্নামেন্ট শেষে একটা বাছাই পর্বও শেষ হয়েছে গত কয়েকদিন আগে, খুব বেশি দিন না। কেমন ছিল পুরো অভিজ্ঞতাটা আপনার কাছে জানতে চাই, যে আগামীর তারকারা বাংলাদেশের যারা ফুটবল খেলবে, ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবে, তারা আসলে কেমন, কোয়ালিটি বলি, কোয়ান্টিটি বলি, কিংবা আয়োজনটা নিয়েও বলি। আচ্ছা, আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব তাবিদ আউয়াল সাহেব আমাকে যে অনূর্ধ্ব যে দায়িত্বটা দিয়েছেন। এর আগে যে 15 যে লিগটা আমি করেছি, তার আগে আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা আপনারা জানেন হয়তো, যে আমি অনূর্ধ্ব 12 এবং 13 মক সুপার কাপে আমি মালয়েশিয়ায় দুটা টুর্নামেন্ট 3 বছর পর পর খেলেছি। আমি ওই দলের টিম লিডার ছিলাম, এবং ওইটার স্পন্সর ছিল ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। আজকে আমি খুব গর্ব করে বলতে পারি যে এজ ভিত্তিকে আমি কেন, সেটাই আমার একমাত্র উৎসাহ এবং প্রেরণা। সেটা হচ্ছে যে আজকে যেমন ধরেন ফাহিম, আকাশ, তারা আরাফাত, এরকম আরও অনেক প্লেয়ার যারা জাতীয় দলে এরকম 8-10 জন প্রতিনিধিত্ব করেছে, তাদেরকে কিন্তু আমি 12 বছর বয়সে আমি মালয়েশিয়া নিয়ে গিয়েছি। তখনই তাদের ভবিষ্যৎটা আমি দেখতে পেরেছি। তখন থেকে আমি চিন্তা করেছি যে না, এজ ভিত্তিকে কাজ করলে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ আছে। সেইটাকেই বিবেচনায় এনেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আমাকে এজ ভিত্তিকে দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি 64 জেলার ভিতরে শুধু 2টি জেলা চাঁপাইনবাবগঞ্জ এবং রাঙ্গামাটি অংশগ্রহণ করেনি, আর বাকি জেলাগুলি অংশগ্রহণ, সে সাথে বিকেএসপি ছিল। এবং আমি 11টা জোন করেছি। 11টা জোন করার পরে আমি কিন্তু একটা খেলা দিয়ে কিন্তু শেষ করে দিইনি। হ্যাঁ, একটা মানে নকআউট করেননি, নকআউট পদ্ধতিতে আমি যাইনি। কারণ নকআউট পদ্ধতিতে গেলে অনেক সময় দেখা যায় একটা প্লেয়ার হঠাৎ করে একদিন কোনো কারণে খারাপ খেলতেই পারে, এবং সেই সুযোগটা থাকে। অনেক সময় ওই দিন তার বডি ফিটনেসটা নাও থাকতে পারে। তো আমি সিলেট দিয়ে শুরু করেছিলাম, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজারের ওইখান দিয়ে আমার টুর্নামেন্টটা শুরু হয়েছিল। পরবর্তীতে কুমিল্লাতে, তারপরে বিভিন্ন জেলায় আমার হয়েছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আপনার বয়স ভিত্তিক ফুটবলে এখন আমার এখানে কিন্তু 1050 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে উইথ বিকেএসপির প্লেয়ার সহ। সেখান থেকে আমাদের যে কোচরা ছিলেন, সেখান থেকে ওনারা 128 জন খেলোয়াড়কে চূড়ান্ত পর্ব খেলা সহ বাছাই করেছি। এবং চূড়ান্ত পর্বের খেলাটা হয়েছিল নোয়াখালী শহীদ বুলু স্টেডিয়ামে, এবং খুব জাঁকজমকভাবে সেটা আমরা আয়োজন করেছিলাম। এবং সেখান থেকেও কিছু প্লেয়ার টিকেছে। সেই 128 জন প্লেয়ারকে নিয়ে আমার সবসময় একটা পরিকল্পনা ছিল, আমার প্রেসিডেন্টের একটা পরিকল্পনা, কী করা যায়। তখন এই 128 জন প্লেয়ারকে কিন্তু আমরা একদিন ট্রায়াল নিয়ে আমরা 10 দিন ওদেরকে রেখেছি কমলাপুর স্টেডিয়ামে। সেখানে রাখার পরে সেখানে আমাদের প্যানেল কোচ ছিল, এবং আমাদের যে টিটুবাইয়ের তত্ত্বাবধানে আমরা ওখান থেকে কিন্তু আমরা 36 জন প্লেয়ার আমরা বাছাই করে রেখেছি। এদেরকে দিয়া ভেরি সুন আমরা কিন্তু আমাদের ক্যাম্পিংয়ে আমরা তুলে ফেলব।
আচ্ছা, আমরা এই জায়গাটায় আসবো এবং আপনি বলছিলেন যে অনেকেই বয়সভিত্তিক দলে যেতে চায় না, আপনার আগ্রহ আছে, সবাই ফোকাসে থাকতে চায় ন্যাশনাল টিম কিংবা শীর্ষ পর্যায়ে, আপনি বয়সভিত্তিক দল বেছে নিয়েছেন। আনিস ভাইয়ের কাছে একটু জানতে চাই, আনিস ভাই, এক বছরের একটু আলোচনা আপনার সাথে করব, তারপরে আমি আন্ডার 15-এর আলোচনায় যাব। যে বাংলাদেশের ফুটবলে আলোচনা বেড়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, মানুষের আগ্রহ বেড়েছে, আকর্ষণও বেড়েছে, সেটা হামজা সহ অন্যান্য বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের কারণে, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু ফুটবলের মান কিংবা ফুটবলের আসলে কোয়ালিটি, এটা কি আসলে বেড়েছে কিনা? হ্যাঁ, আপনি যদি ন্যাশনাল টিমের কথা বলেন, ন্যাশনাল টিমে যেহেতু আপনার ওভারসিজ প্লেয়ার জয়েন করছে, হামজা, সমিত, জায়ান, ফাহমিদুল, সেখানে আপনার স্ট্যান্ডার্ড অবশ্যই বাড়ছে। এবং সেই স্ট্যান্ডার্ডটা আমরা যদি পয়েন্টের হিসাবও দেখি, যে লাস্ট যেটা এশিয়ান কাপ কোয়ালিফাই আমরা যেটা করতে পারিনি, 5 পয়েন্টস ছিল আসলে। তাই সেই দিক থেকে বলা যায়, এবং শুধু পয়েন্ট দিয়েই বিচার করলে হবে না, আমার মনে হয় যে মাঠে যদি পারফরমেন্স যে ব্যক্তি দিয়ে হলো বিশ্লেষণ করা হয়, তা সেখানেও হলো ইমপ্রুভ করেছে, এটা আমাদের স্বীকার করতে হবে। কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম যদি আমি ডোমেস্টিকের দিকে তাকাই, আসলে যে ডোমেস্টিকের মান আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে যে এটা ফল করছে। আচ্ছা, হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি বলবো যে ব্যক্তিগত বলা লাগবে না, মানে ডোমেস্টিকের কিছু স্ট্যাটিস্টিক্সও বলবে সেটা। ডোমেস্টিকের মানটা আসলে যে ফল করছে, যে আমি যে টপ লিগের কথাও বলি আসলে, মানে ফুটবল লিগ, বিএফএল, বাংলাদেশ ফুটবল লিগ, বিএফএল, এখানে শুধু ফুটবলের মান না, রেফারিং এর মানও কিন্তু আপনার ফল করছে। তাই এখানে আপনি যদি লাস্ট ফেডারেশন কাপও দেখেন, ফেডারেশন কাপে আপনার লাস্ট যে খেলা মোহামেডান এবং হলো ব্রাদার্সের যে খেলা হলো, আপনার ফাইনাল হুইসেল দেওয়ার পরে কিন্তু কিছু একটা ঘটনা ঘটে গেছিল, যেটা আমরা স্ক্রিনে সামান্য দেখতে পারছি। কিন্তু পরবর্তীতে আমরা যেটা শুনলাম যে দুইটা দলের দুইটা প্লেয়ার মারামারি করছে, আপনার ওর মানে কি বলবো, যে নাক দিয়ে রক্তও বের হয়েছে। কার্ড পেলে হলো বোথ টিমের পাবে, তাই না? কিন্তু আপনার বোথ টিমের কার্ড দেখানো হয়েছে, এবং কোনো এক সময় নাকি এটা আবার উইড্রও করা হয়েছে। আমার সময় কথা আমি বলতেছি, যে কোনো একটা টিম হয়তো ফাইনালে চলে গেল, তাহলে তাদের কার্ড দেওয়া যাবে না। বাট এইটা তো একবার তার আগের ম্যাচটার উদাহরণ আপনি দিতে পারেন, ফুটবল লিগের 27 মিনিট না হ্যাঁ কত মিনিট খেলা বন্ধ ছিল? এটা হলো 72 মিনিট বন্ধ ছিল। 72 মিনিট বন্ধ ছিল খেলা, 72 মিনিট বন্ধ ছিল। তা আপনার রেফারির পকেট থেকে কার্ড বের হয়ে গেলে সেটা আবার সংশোধন হয়, আমি জানি না, যে ফার্স্ট টাইম মনে হয় যে এরকম দেখছি। এবং যে লিগের কথা যদি বলা হয়, যে লিগে আপনি দেখেন, যে আমি এই জন্য বলতেছি মান ফল করছে, কারণ প্লেয়াররা খুব আর্থিক দিক থেকে তারা খুব একটা খারাপ অবস্থার ভিতরে যাচ্ছে। গত এটা যে এই বছর তা না, গত 2024-এও সেটা ছিল। বসুন্ধরা কিংসের মতন হলো একটা টিম, যারা আমরা বলি সবচেয়ে প্রফেশনাল, ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, তারা হলো আপনার ফিফা থেকে 11টা হলো রেজিস্ট্রেশন ব্যান রয়েছে তাদের। দ্যাটস মিন 11টা ইন্ডিভিজুয়াল কেস। আবাহনীর মতন একটা টিম, তাদের হলো 3টা কেস। মোহামেডানের একটা ছিল, তারা বের হয়ে আসছে, তারা ফাইন টাইন দিয়ে। তাই দ্যাটস মিন এটা কেন হয়েছে, কেন? এটার মূল কারণ হচ্ছে যে আসলে যে তাদের আর্থিক যে আপনার সক্ষমতাটা আসলে নেই, কমে গেছে। আসলে যে গণ অভ্যুত্থানের আগে যেমন অবস্থা ছিল, আর গণ অভ্যুত্থানের পরে ক্লাবগুলোর অবস্থা আসলে আর্থিক অবস্থা ওইভাবে নাই, যার জন্য প্লেয়াররাও আসলে যে তারা দিতে পারছে না, যে আমি কোনো কিছু উইদাউট হলো খেলতেছি, যে আমার বেতনের নিশ্চয়তা নাই, আমার ট্রেনিংয়ের নিশ্চয়তা নেই, আমি যে মানে ডেইলি যে খাবার সেটার নিশ্চয়তা নাই, আমি একদম নাই বলবো না, যে সেখানে আছে। আমি বলছি এইসব আনসার্টেনিটির কারণে আসলে যে খেলার মানটা আমার কাছে মনে হয়েছে যে ঘরোয়া ফুটবলে ফল করছে। আচ্ছা, এমনিতে আমরা বলছিলাম যে একটু যদি মঞ্জু ভাইয়ের এই টুর্নামেন্টের দিকে আসি, আন্ডার 15 এই টুর্নামেন্টটা ন্যাশনালাইজড হয়েছে, এই নতুন কমিটি আসার পরেই একটা উদ্যোগ নিয়েছিল যে বেশ কিছু বয়সভিত্তিক টুর্নামেন্ট দেশব্যাপী করবে এবং নতুন ফুটবলার নিয়ে আসবে। কিন্তু এই ফুটবলাররা আসলে কি করবে? আমি মঞ্জু ভাইয়ের কাছে এই প্রশ্নটা যাবো, যে কি হবে? আপনি বাছাই করলেন 128 জন থেকে, নিশ্চয়ই আরও কমে এসছে, তারা আসলে কি হবে? কিন্তু বাংলাদেশের ফুটবলের এলিট একাডেমি বন্ধ হয়ে গেছে, আমরা নতুন কোনো একাডেমি চালুর উদ্যোগও দেখছি না। তাহলে আসলে ভবিষ্যতের তারকারা আসলে কিভাবে তৈরি হবে কিংবা কিভাবে বের হবে, এটা নিয়েও কি শঙ্কা জাগে কিনা আপনার? হ্যাঁ, আমি একটা অ্যাপ্রিসিয়েশন অবশ্যই ফুটবল ফেডারেশন পাওয়ার কথা, যে আপনার হলো আন্ডার 15 টুর্নামেন্টটা অনেক বছর পর তারা হলো ন্যাশনাল ওয়াইড আপনার অ্যারেঞ্জ করছে, যেটা কিনা আমার মনে পড়ে যে সালাউদ্দিন ভাইয়ের প্রথম দিকে আপনার হলো যে সেইলর আপনার একটা স্পন্সর করছিল আর কি, এবং সেই সময় আপনার স্কুল লিগও নিয়মিত হতো, আপনার বাংলা লিগও
ইনভলভ ছিল, তাতে ছিল কি যে সারা বাংলাদেশে আপনি যখন খেলার সুযোগ পাবেন তখন খেলার ইচ্ছা জাগ্রত হবে যে হ্যাঁ আমি আমার ডিস্ট্রিক্ট টিমকে রিপ্রেজেন্ট করতে চাই। কিন্তু বিগত দেখা যাবে যে 10-12 বছরে এই ধরনের কোনো টুর্নামেন্ট হয়নি, যেটা আপনার এই মঞ্জু ভাইদের সময় 15 এবং 17 হলো, যেটাতে হলো খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এই সুযোগটা তো অবশ্যই আপনার থাকা উচিত, প্রত্যেক বছর হওয়া উচিত, কিন্তু এর চেয়ে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে যে আপনি যদি ডিস্ট্রিক্ট লিগটা করেন, কারণ আপনি যদি দেখবেন যে এই 15-17 বছরের বাচ্চারাই আসলে যে ডিস্ট্রিক্টে আপনার লিগ খেলার সক্ষমতা, তা তারা যদি ওখানে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়, যে ধরেন যে 10টা টিম নিয়েও যদি লিগ হয় তাহলে সে 9টা ম্যাচ খেলার সুযোগ পেল, তার ম্যাচিউরিটি, তার ট্রেনিং এগুলো বাড়বে। মঞ্জু ভাই যেরকম বললো যে নক আউট করেনি, এবার গ্রুপ স্টেজে করছে, হয়তো আমি ধরেই নিলাম সে আপনার হলো আউট হয়ে গেছে কিন্তু 3-4টা ম্যাচ খেলছে। আপনি যত ট্রেনিং করান, যে 1 মাসের ট্রেনিং আমার তো মনে হয় যে একটা ম্যাচ হলো তার চেয়ে বেশি আপনার হলো ম্যাচিউরিটি বা আপনার অনেক কিছু প্রোভাইড করে। তো সেই জায়গায় যে মানে আমার শঙ্কা থেকে যায় যে আমরা যে পথে বা এখনো যেভাবে হাঁটছে, যে অদূর ভবিষ্যতে যে খুব ভালো ট্যালেন্ট প্লেয়ার বের হয়ে আসবে, মানে আমি অ্যাটলিস্ট দেখছি না। আমি মঞ্জু ভাইয়ের কাছে আসবো দর্শকের একটা ফোন নিয়ে। দর্শক পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। টিপু বলছি, ভালো আছেন? জি টিপু ভাই ভালো আছি, বলেন। অনেকদিন পর ফুটবল নিয়ে প্রসঙ্গ উঠেছে, এই জন্য একটা প্রশ্ন করি। জি। প্রশ্ন দুজনের কাছে। আমি কিন্তু সব খেলা দেখি, ঢাকার মাঠে বলেন, কুমিল্লা বলেন, সব খেলা কোনো একটা মিস করি না আমি। তো আমার প্রশ্ন হলো যে অনুরোধ যে বয়স ভিত্তিক ফুটবল নিয়ে আমাদের আপনি ক্লাবের কোচ ছিলেন, পর্তুগিজ কোচ দ্রাগো মামিস, আমাকে একদিন বলেছিলেন যে তোমাদের দেশে ফুটবল আরো ভালো হবে যদি তোমরা বয়স চুরি না করো। তো আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি, পরে আবার আমি রিয়ালাইজ করছি কথাটা সত্যি। তাই এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, সাংবাদিক ভাই বললেন কিছুক্ষণ আগে যে গণ অভ্যুত্থানে অনেক ক্লাবের সমস্যা হচ্ছে। আসলে ফেডারেশনের নতুন নিয়ম তৈরি করা উচিত যে তুমি প্রফেশনাল লিগ খেলবে, যে কোনো ক্লাব, তোমাকে আগে ফান্ড দিতে হবে, ফান্ড দেখাতে হবে, তোমার অবকাঠামো দেখাতে হবে। তা নাহলে এই যে দেখেন কি বাড়িধারা টিম বা স্বাধীনতা একাদশ, এইসব টিমের মতো দল কি এরা প্রফেশনাল লিগ খেলতে পারে? এদের খেলার সময় এদের খেলোয়াড়রা খেতে চলে যায়, এদের কোচ থাকে না। তো আমার মনে হয় ফেডারেশনের নতুন কিছু নিয়ম তৈরি করা উচিত যে প্রফেশনাল লিগে খেলতে হলে তোমাকে অবশ্যই সব ধরনের সুযোগ সুবিধা তোমার থাকতে হবে। এই নিয়ম নিশ্চিত আছে টিপু ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে এই নিয়ম সব আছে, যে মাঠ থাকতে হবে, প্র্যাকটিস গ্রাউন্ড থাকতে হবে, মার্কেটিং অফিসার থাকতে হবে, চিফ এক্সিকিউটিভ থাকতে হবে। এই ধরনের প্রফেশনাল লিগের এফসি গাইডলাইন অনুযায়ী সবাই আছে, কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবায়ন নেই এবং ফুটবল ফেডারেশন সেটা আসলে মনিটরিং কতটা করতে পারে সেটা নিয়েও প্রশ্ন আছে। এক কথা একটা বিরতিতে যাব, তার আগে জানতে চাই যে এই 128 জন থেকে কজনকে বেছেছেন এবং তাদের আসলে ভবিষ্যৎটা কি? এই 128 জন থেকে আমরা 36 জন প্লেয়ারকে বাছাই করেছি। এর মধ্যে আমরা কিছু ভালো প্লেয়ার পেয়েছি। এক নম্বরে যেমন একটা গোলকিপার পেয়েছি 6 ফিট লম্বা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওকে নিয়ে আমরা খুব আশাবাদী। এবং অতি সময়ে আপনারা দেখতে পাবেন যে এদেরকে নিয়ে আমরা ক্যাম্পিংয়ে চলে গেছি। আচ্ছা, আমরা আবারও ফিরবো আপনার কাছে। মঞ্জু ভাই এবং আনিস ভাই আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, ফিরছি একটু পরেই। ভবিষ্যৎ তারকাদের নিয়ে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য এবং অনূর্ধ্ব 15 ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম, এবং আছেন ক্রীড়া সাংবাদিক ডেইলি স্টার সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান। বিরতির আগে আপনি বলছিলেন যে বেশ কিছু প্লেয়ার খুঁজে পেয়েছেন, 32 জনের 36-এর মতো, তাদেরকে নিয়ে আপনি একটা ভবিষ্যৎ প্ল্যান আছে, কিন্তু মানে এইভাবে আসলে জোড়াতালি দিয়ে আসলে সম্ভব কিনা, কিংবা আনিস ভাই যেটা বলছিলেন যে অনেক আগে একবার আন্ডার 15 হয়েছিল, এবার একটা হলো, আগামী বছর আসলে কিংবা এই 2026-এ আসলে আন্ডার 15 হবে কিনা, এটার নিশ্চয়তা কি ফুটবল ফেডারেশন দিতে পারে কিনা? আমি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে এখানে আমি বলে যাচ্ছি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, হ্যাঁ, আমি এই বছরেই এবং 2 মাসের ভিতরেই আমার এই টুর্নামেন্ট আবার শুরু হতে যাচ্ছে। আচ্ছা, নতুন বছরের জন্য। আমার গত বছর যারা 15-তে খেলেছে তাদের বয়স কিন্তু এখন 16-তে হয়েছে। জি, হ্যাঁ, ওরা তো চলে গেল। এখন 15-তে আমি আবার অচিরেই হান্টিং শুরু করব আগের মতো। আমার কাছে কিন্তু সমস্ত কিছু গত বছর যেটা করার পরে আমার কিন্তু পুরা প্ল্যান আমাকে আর করতে হবে না, আমার কিন্তু ছক আঁকানো আছে। যেহেতু আমার কোন ডিস্ট্রিক্টে যাইতে হবে, কোন ডিস্ট্রিক্টে আমার টুর্নামেন্টটা করতে হবে, আমাকে মিটিং করতে হবে, আমাকে আবার নতুন কমিটি আবার করা, আর বাকি সব কাজ আমার কিন্তু শেষ। এখন প্রেসিডেন্টকে আমার নতুন কমিটিটা প্লেস করা। তবে
আমি আপনাকে যেটা বলছিলাম, আমি আরেকটা প্লেয়ারের নাম আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মোরসালিনও কিন্তু আমার আন্ডার-12 প্লেয়ার। তা আমি বলবো যে আন্ডার-15 ঠিক আছে, ওয়ার্ল্ডে আপনি যে ইউরোপে বা আপনি যেখানে যান প্রত্যেকটা ক্লাবে কিন্তু আন্ডার-10-12 কিন্তু টিম আছে, অবশ্যই টিম আছে। তো আমরা যদি এই ফুটবলটাকে যদি আরও নিচে নিয়ে আসি, হ্যাঁ, তখন আমাদের ফুটবলটা কিন্তু আরও আপ করবে। একটা কথাটি যোগ করে দর্শক প্রশ্ন করেছিলেন বয়সের বিষয়টা, আপনারা কি বয়সটা কতটা মেনটেন করেছেন? বয়স চুরির কারণে আমাদের নানা ধরনের অভিযোগ আছে। আমি এখন আপনাকে বয়সের ব্যাপারটা বলি। এখন আপনার পাসপোর্ট প্লাস আপনার যে জন্ম নিবন্ধন, এটা যদি আমাদের এখন চেক করার সুযোগ আছে। আমি যখন জন্ম নিবন্ধন দিয়ে আমাদের কমিটির যারা আছেন কর্মকর্তারা, ওনারা যখন চেক করেন দেখেন, তখন দেখতে পাচ্ছে যে না, বরগুনা জেলার এই ছেলেটা ওইখানে এটা অনলাইন করা আছে। এখন আমি তো অনলাইনের বাইরে যেতে পারবো না, হ্যাঁ। তারপরও আমরা যে প্লেয়ারটাকে আমাদের কাছে বেশি আমাদেরকে সন্দেহ লাগতেছে, ওকে কিন্তু আমরা বাদ দিচ্ছি। এখানে আমরা কিন্তু কোনো এক্সকিউজ করতেছি না। এবং আমার কাছে যে পরিমাণ তদবির এসেছে, হ্যাঁ, আমি কোনো তদবিরে আমি সায় দিই নাই। আমার চোখ কান দুইটাই এই ক্ষেত্রে আমার বন্ধ ছিল। শেষ প্রশ্ন আপনার কাছে এই বিষয়ে, যে এই প্লেয়ারদের জন্য আসলে একটা একাডেমি, এলিট একাডেমি কিংবা একটা স্থায়ী একাডেমি দরকার কিনা, যারা আসলে প্রত্যেক বছর ব্যাচ আকারে ঢুকবে, বের হবে এই বিভিন্ন আন্ডার-15, 17 কিংবা আরও নিচের স্তরে যদি লিগ হয় সেগুলো থেকে? আমি আপনাকে এটা বলতে পারি, আমি এটার হাল ছাড়বো না। কি জন্য ছাড়বো না? ওই যে বললাম, এই প্লেয়ারগুলো যখন ন্যাশনাল টিমে খেলে, আমি যেহেতু এবার বাংলাদেশ জাতীয় দলের টিম লিডার হয়ে আমি বাইরে গিয়েছি, ওরা যখন আমাকে বলে আমরা কিন্তু আপনার হাতে তৈরি প্লেয়ার এবং আপনি আমাদেরকে যেটা আমাকে খুব তৃপ্তি দেয়, তো আমি ওইভাবে আমি আনিস ভাইয়ের কাছে একটু যেতে চাই যে আনিস ভাই, মানে আপনার কি মনে হয় যে সিস্টেমে আসলে পুরো ফুটবল স্ট্রাকচারটা চলছে, সেটা আসলে কি লং টার্মের জন্য আসলে কোন কোন জায়গায় কারেকশনটা দরকার, কিংবা লং টার্মে আসলে কি এফেক্টটা পড়তে পারে? হ্যাঁ, না, এটা তো ধরেন যে সিস্টেম হলো আমরা মানে এটাকে ট্র্যাডিশনাল আমরা চলে আসতে চাই। গত যদি 20 বছর বা স্বাধীনতার পর থেকেই দেখেন যে আমরা কিন্তু একই ট্র্যাডিশনাল ওয়েতেই চলে আসতেছি। হ্যাঁ, এই ট্র্যাডিশনাল ওয়েতে কিন্তু আমাদের ফুটবলে আসলে যে ফাইনালি কোনো ইম্প্যাক্ট আমরা দেখি না। হ্যাঁ, না একটা কোয়ালিটি প্লেয়ার দেখি, না আসলে যে ইন্টারন্যাশনালি আমরা কোনো রেজাল্ট পাই। হয়তো এখন আমার মনে হয় যে আপনার একটু আউট অফ বক্স চিন্তা করা উচিত, যে কম্পিটিশনগুলো আপনার ফরম্যাট কেমন হতে পারে। আমি যদি লিগের কথা বলি, লিগে আপনি যদি সাউথ কোরিয়ার হলো কে লিগ দেখেন, সাউথ কোরিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলে, তারা টপ লেভেলে মাত্র 12টা দল খেলে কিন্তু, ঠিক আছে। এবং তাদের ফরম্যাট হচ্ছে যে আপনার প্রথমে হোম অ্যাওয়ে খেলে এবং পরবর্তীতে টপ টিম হলো আপনার নিজেদের ভিতরে খেলে, আপনার হলো টাইটেল ফাইট, আর বটম টিম হলো রেলিগেশন ফাইট খেলে। হ্যাঁ, তা আমাদের এখানে যেহেতু হাই ইন্টেন্সিটি ম্যাচ খুবই কম হয় আসলে, যে দেখবেন যে 2 থেকে 3টা টিম হলো যদি ভালো করে, তাদের হলো হাই ইন্টেন্সিটি ম্যাচ হলো সারা সিজনে, লিগে তারা এরকম খেলে। আর যদি টুর্নামেন্টে মুখোমুখি হয়ে যায় তাহলে এইটা খেলে। কিন্তু বাংলাদেশে আসলে হাই ইন্টেন্সিটি ম্যাচ যদি আপনি বাড়াতে চান, আপনার ডিফারেন্ট, আমি বলতে পারি যে আমাদের 10টা টিম থাকলে আপনি প্রথমে এক রাউন্ড হলো সিঙ্গেল খেলিয়ে দেন, তারপরে একটা টপ করেন, একটা বটম খেলেন। ওরা দরকার হলে টপে 5টা টিম বা 6টা টিম থাকলে তাদের আপনি হলো 4বার ডাবল লিগ করেন, থার্ড লিগ করেন, ফোর্থ টাইম হলো তাদের করেন, করে আপনি একটা 25-30টা ম্যাচ খেলার একটা সুযোগ দেন। তাইলে এই যে কম্পিটিটিভনেসটা বাড়বে এবং হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলার যে পারবে, সেটা আসলে যে ফাইনালি আমরা এই রিফ্লেকশন ইন্টারন্যাশনাল ম্যাচে যে আমরা দেখতে পারবো। আমার মনে হয় মঞ্জু ভাইকে দিয়ে শেষ করব পুরো অনুষ্ঠান। মঞ্জু ভাই, মানে আপনি বলছেন যে হাল ছাড়বেন না, আপনি চালিয়ে যাবেন, কিন্তু এটা একটা কাঠামোগত রূপ দেওয়ার জন্য নিশ্চয়ই ফুটবল ফেডারেশনের মিটিংয়েও আপনি সেটা বলবেন কিনা, কিংবা যে আন্ডার-15, 17টা নিয়মিত হওয়া, আন্ডার-10, 12টা চালু হওয়া, একদমই সংক্ষেপে আমাদের অলরেডি বলা হয়েছে মিটিংয়ে আমাদের, আমি প্লেস করেছি, আমাকে সবাই ধন্যবাদ জানিয়েছে, এরকম একটা টুর্নামেন্ট সফলভাবে শেষ করেছি এবং 17ও শেষ হতে যাচ্ছে। তো আমি বলেছিলাম যে আমার ভবিষ্যৎ কী, আমাকে প্রেসিডেন্ট সহ ভাইস প্রেসিডেন্ট সহ অল মেম্বার কথা দিয়েছে যে 36 জন যে প্লেয়ার আছে, এই 36 জন প্লেয়ারকে নিয়ে অচিরেই আমরা একটা ক্যাম্প শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরাও আশাবাদী অনেক সীমাবদ্ধতার মধ্যেও এরকম বয়সভিত্তিক লিগগুলো নিয়মিত হোক আমরা চাই, এবং এই 36 জন যারা প্রতিভাবান ফুটবলার তাদের নিয়ে আসলে ফুটবল ফেডারেশন দীর্ঘমেয়াদে কাজ করুক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।